আচ্ছা দর্শক, বাংলাদেশের আকাশে বাতাসে কেমন একটা থমথমে ভাবনা, কখন কি হয়, সরকারের মধ্যেও একটা চঞ্চলতা, দেশের জনগণ ফিসফাস করছেন, উপদেষ্টারাও খুব ঘাবড়ে আছেন। আর প্রধান উপদেষ্টা তিনি তো রাত্রির 12টা পর্যন্ত বলেন যে আমার খোঁজ খবর নেবেন, আমি ঠিক আছি কিনা। 8:30টার সময় আবার ফোন করবেন, দেখবেন আমি ঠিকঠাক আছি কিনা। এত আতঙ্কের কারণ কি? এত আতঙ্কের কারণ সেটা হচ্ছে ভারতবর্ষ। গত পরশুদিন পার্লামেন্টে যখন সেশন চলে তখন মোদিজি একটা কথা বলেছিলেন আমেরিকার প্রসঙ্গ তুলে, যে ভারত পাকিস্তানের যুদ্ধের পরিপ্রেক্ষিতে যে অপারেশন সিঁদুর কিন্তু এখনো বন্ধ হয়নি, ইটস এ অনগোয়িং প্রসেস, এনি ডে এনি টাইম ইট উইল স্টার্ট এগেইন। আমি বলেছিলাম অপারেশন সিঁদুর পার্ট 1 হয়েছে, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 চলবে। এখন এই স্টেটমেন্টটা শোনার পর অনেকের কিন্তু থরহরি কম্প হয়ে গেছে। স্টেটমেন্টটা এই কারণে খুব উল্লেখযোগ্য যে ভারত কিন্তু তার শত্রু রাষ্ট্র যারা আছে তাদেরকে কিন্তু ছেড়ে কথা বলবে না। একটা পজ দিয়েছে, এই পজের পরে কিন্তু আর একটা যুদ্ধ লাগবে। সেটা পাকিস্তানের ক্ষেত্রেও হতে পারে, সেটা আবার পার্শ্ববর্তী অন্য কোনো রাষ্ট্রের ক্ষেত্রেও হতে পারে। তা পার্শ্ববর্তী যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে তাদের মোটামুটি ঘুম হারাম হয়ে গেছে মোদিজির ওই স্টেটমেন্টের এই শুনে। তারপরেতে এখন কিছু ব্যাপারটা আছে যেটা বাংলাদেশের মধ্যে রক্তে ঢুকে গেছে, সেটা হচ্ছে জেহাদ ইসলামিল্লাহ। এখন হিন্দ দখল হবে আর কি। তো যাই হোক, এখন গতকালকে পার্লামেন্টে দাঁড়িয়ে ডক্টর জয়শঙ্কর একটা স্টেটমেন্ট দিয়েছেন ভয়ঙ্কর। এই যে বলছিলেন না, তার্কিও মার খেয়েছে, ভেতরে অনেক সৈন্য তার্কির লোকজন মারা গিয়েছে ওই আমাদের যে ব্রহ্মোস যে মেরেছিল, সেই ব্রহ্মোস ভেতরে গিয়ে শ্যাফটের ভেতর দিয়ে, ভেন্টিলেশনের শ্যাফটের ভেতর দিয়ে ঢুকে গিয়ে সব তো উড়িয়ে দিয়েছে, সব জ্বলে পুড়ে খারাপ হয়ে গেছে, বডি পর্যন্ত পাওয়া যায়নি। সেখানে আমেরিকানও ছিল, সেখানে টার্কিশও ছিল, সেখানে চীনাও ছিল, সেখানে পাকিস্তানিরা তো ছিলই। এখন সেইটা এখন কেউ হজম করতে পারছে না, না পারছে আমেরিকা হজম করতে, না পারছে তুর্কি হজম করতে। চীন তো পুরো সেটকে গেছে, চীন আর কোনো কথা বলছে না। তো যাই হোক, এখন গতকালকে ডক্টর জয়শঙ্কর দাঁড়িয়ে একটা স্টেটমেন্ট দিয়েছেন, টাইমস অফ ইন্ডিয়া স্টেটমেন্টটা বেরিয়েছে যে তুর্কি পেছন দিক দিয়ে কি করছে। আসলে খবরটা দেখে নি। টাইমস অফ ইন্ডিয়া লিখছে, তুর্কি এনজিও সমর্থিত বাংলাদেশি সংগঠন ভারত বিরোধী মানচিত্র প্রকাশ করেছে জয়শঙ্কর। দেখুন, 1 আগস্ট পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, তুর্কি যুব ফেডারেশন নামে একটি তুর্কি এনজিও সমর্থিত ঢাকার সালতানাত বাংলা নামে একটি ইসলামপন্থী গোষ্ঠী ভারতের কিছু অংশকে অন্তর্ভুক্ত করে তথাকথিত বৃহত্তর বাংলাদেশের একটি মানচিত্র প্রকাশ করেছে বলে খবরে ভারত গুরুত্ব দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানচিত্রটি প্রদর্শিত হয়েছিল। বাংলাদেশ সরকারের ফ্যাক্ট চেকার প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্ট দাবি করেছে যে বাংলাদেশের সালতানাতে বাংলা এর কার্যক্রমের কোনো প্রমাণ নেই। তাদের কথায় কিছু আসে যায় না। তারা আরো স্পষ্ট করে বলেছে, এই মানচিত্রটি তথাকথিত পূর্ববর্তী বাংলা সালতানাতের উল্লেখ করে একটি ঐতিহাসিক প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছিল। 2025 সালের 14 এপ্রিল 1 বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়েছিল। তবে
প্রদর্শনী আয়োজকরা কোনো বিদেশি রাজনৈতিক সত্তার সাথে সংযোগ অস্বীকার করেছে। সংসদে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, জাতীয় স্বার্থের বিষয়গুলি ভারত বাংলাদেশের প্রতি মনোযোগী। ভারত সরকার ভারতের জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে এমন সমস্ত উন্নয়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং এটি রক্ষার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা অব্যাহত রাখে। তিনি বলেন, হি ফার্দার সেড। তো ব্যাপারটা হচ্ছে, এখন জয়শঙ্কর যেটা বলেছেন সেটা হচ্ছে গিয়ে যে যেখানে যত দেশ আছে যারা ভারতের বিরুদ্ধে কার্যকলাপ করে যাচ্ছে তাদের সমুচিত জবাব দেওয়ার জন্য ভারত তৈরি হয়ে গেছে। এখন হাম না সুধরেঙ্গে, গজবায় হিন্দ হাম করেঙ্গে, হিন্দ হাম লেকেই রহেঙ্গে। এই স্বপ্ন দেখতে দেখতে পাকিস্তানে 78 বছরে শেষ হয়ে গেল। এখন বাংলাদেশ ডক্টর ইউনূসের হাত ধরে এই শেষের শুরুর পথে বাংলাদেশকে নিয়ে চলেছেন। ডক্টর ইউনূস যে আমেরিকার প্রেসিডেন্টের বা আমেরিকার CIA এজেন্ডা অনুযায়ী যে কাজ করলেন তাতে উনি পেলেন কি? আমি যদি প্রশ্ন করি, উনি পেলেন কি? 35% ট্যারিফের মার, তাই তো হলো। তারপরে কিন্তু অনেক রকম শর্ত আছে। বোয়িং এর একটা ব্যাপার আছে, 25টা বোয়িং নাকি জবরদস্তি গছিয়ে দিয়েছে। বোয়িং এর মার্কেট খুব খারাপ। ভারতবর্ষের একটা বোয়িং একটা ভেঙে পড়ার পর বোয়িং এর বাজার খুব খারাপ হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী যে বোয়িংটায় চলাফেরা করেন, ভারত দেখা বোয়িংটায় চলাফেরা করেন, সেই বোয়িংটাকেও বসিয়ে দেওয়া হয়েছে, বাকি বোয়িংগুলোকেও বসিয়ে দেওয়া হয়েছে। নতুন করে এয়ারবাস কেনা হচ্ছে, আর একটা প্রধানমন্ত্রীর এয়ারবাস তো একটা ছিলই, আপাতত উনি সেই এয়ারবাসে করেই যাওয়া আসা করবেন, তবে বোয়িংকে আর ব্যবহার করা হবে না। সেই বোয়িং এর বাজার তোলার জন্য এখন ডক্টর ইউনূসের ঘাড়ে 25টা বোয়িং চাপিয়ে দিয়েছে। এই টাকাটাও দেবে কিন্তু IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, দিয়ে বলবে যে তোমার জনগণের উপর এই ট্যাক্স লাগাও, লাগিয়ে আমার টাকা ফেরত দাও। তারপরে তো গোলামি চুক্তি তো হাজারটা রয়েছে। তাই বলছি, পেলেনটা কি? একটা জাতিকে, একটা দেশকে ধ্বংস করে আপনি পেলেনটা কি? আপনি কিছুই পেলেন না। যেটা পেলেন মানুষের কাছ থেকে শুধু অবজ্ঞা, অবহেলা এবং তাদের কি বলবো, তাদের ঘৃণা। আপনি এর হকদার কিন্তু আপনি ছিলেন না। আপনি একজন সম্মানীয় ব্যক্তি ছিলেন, বাংলাদেশের সম্মানের সঙ্গে আপনি বাস করতেন, কিন্তু যেটা আপনি করলেন সেটাতে আপনার মান সম্মান সব ডুবে গেল। পৃথিবীতে কেউ আপনাকে জায়গা দিচ্ছে না, সে খবর আমি আগে বলেছি, আর জায়গা আপনি পাবেন না, ভারত আপনাকে বেরোতে দেবেও না। কারণ যে সমস্ত কাণ্ড কারখানা আপনি করেছেন তারপরে ভারত আপনাকে ছাড়বে না। এদিকে ট্রেডের সঙ্গে তো আপনারা তো নাচছেন যে ট্রেডের 35% আমাদের হয়েছে, এগ্রিমেন্টে রাজি হয়েছি আমরা, তাহলে পরে আমাদের এখন সুদিন এসে গেল, ভারতবর্ষেরও 35% এগ্রিমেন্ট ট্যারিফ, আমাদেরও 35% ট্যারিফ, উল্টে ভারতের ঘাড়ে জরিমানার একটা খাঁড়া ঝুলছে। এখন ভারতবর্ষ, আমি আগেই বলেছি, চুপ করে নরেন্দ্র মোদী বসে আছেন। তাতে ট্রাম্প গেছেন খেপে, তাতেও খেপে গেছেন। মোদীজি কেন চুপ করে আছেন? কিছু তো বলবেন। ট্রাম্প তার টুইটে লিখেছে, so hard to believe that Prime Minister Modi still has not responded to my tweets, statements or tariff concern. We gave India so much, great deals, defense support, big crowds, and yet total silence, not even a thank you. একটা ধন্যবাদ পর্যন্ত দেয়নি। আচ্ছা, এখানে বুঝলাম না বিগ ক্রাউডসটা কি, ওনার বিগ ক্রাউডস এর অবদানটা কি আছে আমি এটা বুঝলাম না। যাই হোক, উনি লিখেছেন, তারপরে লিখেছেন, ডোন্ট ফরগেট আই অ্যাম ওয়ান who got India and Pakistan to declare a ceasefire. আবার সেই ceasefire এর দাবি।
Nobody else could do that. Many people said I should have gotten the Nobel Prize for it. নিজেই নিজের নোবেলের দাবিদার করে উনি বলছেন যে আমাকে নোবেলে অনেকে বলছে নোবেলের আমি দাবিদার। India continues to benefit while American workers suffer. We have always liked Modi, but this kind of disrespect will not be forgotten. But bad for business, bad for friendship. America first না আমেরিকা লাস্ট, কোন দিকে আপনি নিয়ে যাচ্ছেন ডক্টর ইউনূসের মতো আমেরিকাকে, সেটা আপনি কমাস বাদে বুঝবেন, যখন আমেরিকান পিপল যখন আপনার উপরে খড়গহস্ত হয়ে তেড়ে আসবে। এই তো মিড টার্ম ইলেকশন আসছে, মিড টার্ম ইলেকশন 1.5 বছর পরের বছর নভেম্বরের মিড টার্ম ইলেকশন, আর আমাদের 13-14 মাস সহ্য করতে হবে ট্রাম্পকে। তারপরে তো উনি তো হারবেন, কংগ্রেস পুরো চলে যাবে অন্যের হাতে, তখন উনি যাই করতে যান না কেন কংগ্রেসের অ্যাপ্রুভাল উনি পাবেন না, উনি ডিফ্যাক্টো ওই হয়ে থাকবেন। বাকি দিনগুলো, বাকি 4 বছরের যে দিনগুলো থাকে সেগুলো উনি এনজয় করবেন, এছাড়া ওনার হাত পা সমস্ত কেটে দেওয়া হবে। কংগ্রেস এটা আর ছাড়বে না, মানে ওনার এই পাগলামোকে সহ্য করবে না। ইতিমধ্যে নানান রকম প্রশ্ন তো আমেরিকার ভেতরে উঠতে শুরু করে দিয়েছে, জনপ্রিয়তা হু করে নামছে। আমি এর আগের ভিডিওতে বলেছি। আমার কথা হলো, এত কিছু করে ডোনাল্ড ট্রাম্পই বা কি পেলেন সারা বিশ্বের সঙ্গে পাঙ্গা নিয়ে, আর ডক্টর ইউনূস বা কি পেলেন? তার মানে ব্যাপারটা গিয়ে দাঁড়ালো, দুটো মূর্খ সলা পরামর্শ করে দুটি দেশের 12টা বাজালেন। বাংলাদেশ কি করলো? পার্শ্ববর্তী সব রাষ্ট্রকে খেপিয়ে দিল, সবার সঙ্গে বাংলাদেশ সম্পর্ক খারাপ। আমেরিকা কি করলো? তার পার্শ্ববর্তী রাষ্ট্রকে খেপিয়ে দিল, কানাডাকে খেপিয়ে দিয়েছে, মেক্সিকোকে খেপিয়ে দিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন তো মার কাট করে আসছে। ব্রিটেন আগে ভাগে বুঝে গেছে, পাগলা তুই মর, আমি ট্রেড ডিল বের করে নিয়ে আমি $176 বিলিয়ন ট্রেড ডিল ভারতের সঙ্গে বার করে নিয়ে, মানে ইউকে কেটে পড়েছে। এবার রইল পরে ট্রাম্প একলা, এদিকে রইল চিরশত্রু রাশিয়া, অন্যদিকে হচ্ছে চীন, আর একজন বন্ধুকে আপনি শত্রু বানিয়ে ফেলেছেন, সেটা হচ্ছে ভারত। এই অবস্থায় ভারত যদি পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের ওপরে একটা হামলা করে, তাহলে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বাঁচাতে পারবেন? ভেবে দেখুন একবার, কারণ তাকে সাপোর্ট করার মতো কেউ নেই। আর ভারতকে সাপোর্ট করার জন্য এখন মুখিয়ে আছে যে আমেরিকাকে টাইট করো, সেই মুখিয়ে আছে কে? রাশিয়া, চায়না, এই দুটোই কিন্তু মুখিয়ে আছে, সঙ্গে আছে ইরান। এরা কিন্তু ট্রাম্পকে টাইট মারার জন্য বসে আছে। সুতরাং ব্রিক্সও হবে, আর ব্রিক্সের কারেন্সিও হবে। ট্রাম্প আপনার দিন শেষ, আর পার্শ্ববর্তী রাষ্ট্র যেটি আছে তাদেরও দিন শেষ। তারা মাঝে মাঝে রাত্রিবেলা আকাশের দিকে চেয়ে দেখে, আসছে না তো, যেদিনকে আসবে হঠাৎ আসবে ঝড়ের বেগে, তার আগেই একটা আকাশে বাতাসে একটা গুমোট ভাব। এই গুমোট ভাবটা হচ্ছে ঝড়ের আগে সংকেত। সবাই খুব সাবধানে থাকবেন, ঝড় কিন্তু যে কোনো সময় আসতে পারে। আমি শুধু ইঙ্গিতটা দিয়ে দিলাম, বাকিটুকু আপনারা সব বুদ্ধিমান মানুষ, আপনারা সব বুঝে নিন। আমার বক্তব্য আমার এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।